আজকের এই ক্লাসটা তোমাদের সপ্তম অধ্যায় অর্থাৎ 20 শতকের ভারতের নারী, ছাত্র এবং প্রান্তিক জনগোষ্ঠী আন্দোলন সম্বন্ধে। দেখো, সপ্তম অধ্যায়ের আগে আমরা যে অধ্যায়গুলো পড়েছিলাম, আমাদের আন্দোলন, বিদ্রোহ, যে সমস্ত সত্যাগ্রহগুলো হয়েছিল তার সম্বন্ধে কিছুটা ধ্যান ধারণা রয়েছে। সেহেতু আমাদের এই অধ্যায়টা অনেকটা ইজি হয়ে যাবে যারা আমরা ষষ্ঠ অধ্যায় পর্যন্ত খুব ভালোভাবে ক্লিয়ার করেছি। যদি ষষ্ঠ অধ্যায় তোমার কাছে ক্লিয়ার এখনো অব্দি না থাকে, আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, সেই ভিডিওটা দেখে নিতে পারো। ঠিক আছে, আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে তোমাদের এই সপ্তম অধ্যায় থেকে কেমন ভাবে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে এমন ভাবে তোমাদের এই বিষয়বস্তুটা বলে দেবো, যেরকম প্রশ্ন ঘুরিয়ে আসুক, সেটা এমসিকিউ হোক বা বড় প্রশ্ন 8 নম্বরেরই হোক, তোমরা লিখে দিয়ে আসতে পারবে। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে আজকের এই অধ্যায়টা শুরু করা যাক। তবে তার আগে যারা এখনো অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টে নিজেদের মতামত জানাতে একেবারে ভুলো না, আর ভিডিওটা একটু হাইপ করে দিও। ঠিক আছে, তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ক্লাসটা শুরু করার আগে তোমাদের বলে রাখি, আজকে যে ইতিহাসটা আমরা জানতে চলেছি, আজকের এই ইতিহাসটা হচ্ছে একেবারে ভারতবর্ষের স্বাধীনতার আগে। ঠিক আছে, আমরা এই অধ্যায়ে যে সমস্ত সালগুলো পাবো, বেশিরভাগই তোমরা দেখবে 1930, 1931, 1932, 1942, এই সমস্ত সালগুলো এই অধ্যায় বেশি করে ঘুরিয়ে ফিরিয়ে এসেছে। ঠিক আছে, সেহেতু এই অধ্যায়টা হচ্ছে একেবারে স্বাধীনতার আগের মুহূর্তে যে সমস্ত আন্দোলনগুলো হয়েছিল, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ঠিক আছে, বয়কট আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, এইগুলো রয়েছে। তবে আমরা এই আন্দোলন সম্বন্ধে জানবো, তার সাথে সাথে নারীরা কিভাবে অংশগ্রহণ করেছিল, ছাত্ররা কিভাবে অংশগ্রহণ করেছিল এবং প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনটাই বা কি ছিল, সেই সম্বন্ধে আমরা খুব ভালোভাবে ডিপলি জানবো। আমাদের সুবিধার জন্য এই অধ্যায়টাকে আমরা 3টে ভাগে ভাগ করব। কোন 3টে ভাগ? এক হচ্ছে নারী, 2 ছাত্র, 3 প্রান্তিক জনগোষ্ঠী। যেমন অধ্যায় বলা রয়েছে নারী, ছাত্র এবং প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, এই নারী হচ্ছে একটা পার্ট, ছাত্র হচ্ছে একটা পার্ট এবং প্রান্তিক জনগোষ্ঠী হচ্ছে একটা পার্ট। প্রান্তিক জনগোষ্ঠীটা একটু সহজ আছে, তবে তার আগে নারীর ইতিহাসটা এবং ছাত্রদের ইতিহাসটা আমাদের একটু ভালোভাবে জেনে নেওয়া দরকার। নারীদের ইতিহাসটা যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি, তাহলে ছাত্রদের ইতিহাসটাও আমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবো। কারণ স্ট্রাকচারটা একই, শুধুমাত্র কিছু নাম চেঞ্জ করতে হবে। যেমন নারীদের ইতিহাসে কিছু নাম রয়েছে, কি কি নাম রয়েছে? প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, মাতঙ্গিনী হাজরা, সরলা দেবী চৌধুরানী, যিনি প্রথম লক্ষ্মী ভান্ডারের সূচনা করেছিলেন। এই ছোট্ট ছোট্ট নামগুলো, ছোট্ট ছোট্ট তথ্যগুলো আমাদেরকে জানা দরকার। তার পরবর্তীতেও ছাত্রদের মধ্যে ভগৎ সিং রয়েছেন, রাজগুরু রয়েছেন, সুখদেব রয়েছেন, অত্যন্ত তাৎপর্যপূর্ণ ব্যক্তিত্ব। ঠিক আছে, এনাদের শুধুমাত্র নামগুলো আর কিছু কিছু সাল আমাদের মনে রাখতে হবে। আচ্ছা দাদা, এই অধ্যায় তো তাহলে প্রচুর সাল হবে? একেবারে না। তোমরা যখন বইটাকে রিডিং দেবে, ঠিক আছে, আমি তো শুধু আজকে বিষয়বস্তুটা তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, যখন তোমরা এটাকে বইটা ফলো করবে তখন তোমাদের সুবিধা হবে। তোমরা যখন বইটাকে ফলো করবে তখন দেখবে এখানে বেশিরভাগ সালগুলো 1930, 1932, 1935, 1931, 1942, 1919 এই সম্বন্ধিত রয়েছে। অর্থাৎ তোমরা 1910 থেকে শুরু করে, ঠিক আছে, 1910 থেকে শুরু করে একেবারে 1930 পর্যন্ত এই অধ্যায়ে বেশিরভাগ সাল পেয়ে যাবে। সেহেতু তোমাদের আর 1800, 1700 এত আগে আগে আর যেতে হবে না। তো তোমরা 1900-র মধ্যেই তোমরা বেশিরভাগ সালগুলো পেয়ে যাবে। বেশিরভাগ সাল রয়েছে 1930, 31 এরকম করে। তো সালের বিষয়টা তোমরা অতটা ভয় খেও না। তোমাদের বিষয়টা হচ্ছে স্ট্রাকচারটা বোঝা, যেটা আমি তোমাদের আজকের এই ভিডিও থেকে বোঝাবো। তো দেখো, তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতেই পারে যে দাদা, নারীরা তাহলে কেমন ভাবে অংশগ্রহণ করেছিল? নারীদের কি অতটা শক্তি ছিল? অবশ্যই ছিল। নারীদের শক্তির মাধ্যমে কিন্তু ছাত্ররা অনেকটা সাপোর্ট পেয়েছিল, অনেকটা এগিয়ে গিয়েছিল। মহিলারাও কোনো অংশে কম ছিল না। তুমি শুনলে হয়তো অবাক হবে, এমন এমন সময় এসেছিল যেখানে যে সমস্ত আন্দোলনগুলো, এই যে ভারত ছাড়ো আন্দোলন রয়েছে, অসহযোগ আন্দোলন রয়েছে, ঠিক আছে, আইন অমান্য আন্দোলন রয়েছে, এগুলোতে এমন এমন ভাবে, বেশি করে ভারত ছাড়ো আন্দোলনের সময় আমরা দেখতে পেরেছি পুরুষদের তুলনায় মহিলাদের অংশগ্রহণ এতটাই বেড়ে গিয়েছিল, সেটা দেখার মতো ছিল আমাদের ভারতবর্ষ হিসেবে। এবং যারা ইংল্যান্ডের ছিল, যারা ইংরেজ ছিল, ইংরেজ সরকারকে ভিতটা একেবারে ভেঙে দিয়েছিল। ঠিক আছে, ইংরেজ সরকার অনেকটা আতঙ্কিত হয়ে পড়েছিল যে এত নারীরা কিভাবে জেগে উঠলো। আর এই নারীদের জেগে ওঠার পেছনেই কিন্তু দীপালি সংঘের মতো হাজার হাজার সংঘ আমরা এই অধ্যায় থেকে পড়ব। দীপালি সংঘের কাজ কি ছিল? দীপালি সংঘের কাজ ছিল নারীদেরকে ঐক্যবদ্ধকরণ, নারীদেরকে বোঝানো, নারীদের মধ্যে যে দেশাত্মবোধ রয়েছে সেই দেশাত্মবোধকে জাগানো, ঠিক আছে, জাতীয়তাবাদের আরো প্রসার ঘটানো, যাতে নারীরা আসে, এই সংঘে পা দেয় এবং একসঙ্গে পা মিলিয়ে এই স্বাধীনতা সংগ্রামীদের হেল্প করে।
নিজেরা স্বাধীনতা সংগ্রামের যে সমস্ত সীমা রয়েছে, ঠিক আছে, সেই সীমাকে অতিক্রম করে যতটুকু যাওয়া যায় ততটুকু জানা যেতে পারে। দীপালি সংঘ ততটুকুই কাজ করেছিল। কি কি কাজ করেছিল? নারীদেরকে ঐক্যবদ্ধকরণ, সেলফ ডিফেন্স, নারীদের মধ্যে এই যুগে বিশেষ করে এবং আগেকার যুগেও সেলফ ডিফেন্সটা যারা আয়ত্ত করতে পেরেছিল তারা কিন্তু অনেক ভালোভাবে জীবন কাটাতে পেরেছিল। এই সেলফ ডিফেন্স শেখানোর কাজ করেছিল দীপালি সংঘ। সেলফ ডিফেন্স থেকে শুরু করে, সেলফ ডিফেন্সের মধ্যে কি কি ছিল? লাঠি ঘোরানো, লাঠি খেলা, মানে লাঠির মাধ্যমে যদি কোনো এমন সিচুয়েশনের মধ্যে যদি নারীরা পড়ে যায় যেখানে তাদের হাতে কোনো অস্ত্রই নেই, তারা অন্তত লাঠি চালিয়ে নিজের আত্মরক্ষাটুকু করতে পারবে। ঘোড়া চালানো, ঠিক আছে, ঘোড়াকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেটাও শিখিয়েছিল দীপালি সংঘ। এইরকম ভাবেই দীপালি সংঘের মতো হাজার হাজার সংঘ উৎপত্তি হয়েছিল, অনেকগুলো সংস্থার উৎপত্তি হয়েছিল। এর ফলে আমরা দেখতে পাচ্ছি এতটা সংখ্যক অংশগ্রহণ আমরা নারীদের কাছ থেকে পেয়েছি, ঠিক আছে। আর নারীদের মধ্য থেকে অনেকজনার প্রাণও আমরা কিন্তু দেখেছি যেতে, অনেকজনা শহীদ হয়েছে আমাদের ভারত মাতার জন্য। দেখো, প্রথমেই বলি, এই অধ্যায়ে তোমরা যা যা পড়বে একেবারে দেশাত্মবোধক যে সমস্ত বিষয়গুলো পড়বে, ঠিক আছে, ভালো করে শুনবে, ভালো করে বুঝবে, কারণ এই অধ্যায়ে অনেকের প্রাণ যাবে, অনেকের ফাঁসি হবে, তোমরা এই অধ্যায় থেকে দেখতে পাবে, ঠিক আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ছাত্রদের মধ্যে ভগৎ সিং, রাজগুরু, সুখদেব, ক্ষুদিরাম বসু, ঠিক আছে, আমরা এদের নাম পাই, এনাদের স্মরণ করি এখনো পর্যন্ত। এর পরবর্তীতে ছাত্রদের মধ্যে অনেকে রয়েছেন, তার মধ্যে মাস্টারদা সূর্য সেন, আমরা নাম শুনেছি। মাস্টারদা সূর্য সেন কিন্তু অন্যতম একজন ব্যক্তিত্ব ছিল। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি প্রীতিলতা ওয়াদ্দেদার মাস্টারদা সূর্য সেনের শিষ্য হয়ে ওঠে এবং প্রীতিলতা ওয়াদ্দেদার মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে তার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব প্রতিষ্ঠা করে, ঠিক আছে। তো এইগুলো আমরা খুব খুঁটিনাটি ভাবে আমরা জেনে যাব। তার পরবর্তীতে একটা হৃদয় বিদারক খবর শুনবে, যখন এই মাস্টারদা সূর্য সেন ধরা পড়লো, তার সাজা হলো ফাঁসি, ঠিক আছে। ফাঁসি হওয়ার পর ব্রিটিশরা তার শরীরটাকে বস্তাবন্দি করে সমুদ্রে ফেলে দিয়েছিল, যাতে কোনো স্মৃতি আর না থাকে। কারণ মাস্টারদা সূর্য সেন তো অনেক জ্বালিয়েছে ব্রিটিশদেরকে, ঠিক আছে, প্রচুর জ্বালিয়েছে। এই জ্বালা থেকে বাঁচার জন্য কি করেছিল না, অনেক দূর সমুদ্রে ফেলে দিয়ে এসেছিল তার শরীরটাকে, মাস্টারদা সূর্য সেনের শরীরটাকে। কিন্তু অ্যাজ দ্য ইন্ডিয়ান আমাদের ইমোশনটা এতটাই বেশি, এখনো পর্যন্ত সেই সমস্ত সংগ্রামীদের আমরা এখন অব্দি ভুলতে পারিনি। তাদের যখন জন্মদিন থাকে, তাদের যখন মৃত্যু অর্থাৎ প্রয়াণ দিবস থাকে, তখন আমরা তাদেরকে ভালোভাবে স্মরণ করি, তাই না? তো এটাই হচ্ছে আমরা ভারতীয়, এটাই হচ্ছে আমাদের ইমোশন, ঠিক আছে। তো এই অধ্যায় থেকে তোমরা একটু ইমোশনও পাবে, অনেকের ওপর রাগও করবে। কেন বলছি পরবর্তীতে তোমরা বুঝতে পারবে। এবার চলে এসো ভগৎ সিং, রাজগুরু, সুখদেবের বিষয়ে। দেখো, ভগৎ সিং, রাজগুরু, সুখদেব এই বিষয়ে এনাদের তিনজনের বিষয়ে যদি বলতে যাই, তাহলে কিন্তু যতীন্দ্র দাসেরও কথা আমরা ভালোভাবে শুনবো, যিনি অনশন করতে গিয়ে 64 দিন অনশন করেছিলেন। 64 দিন অনশন করার পর তিনি মারা গিয়েছিলেন জেলের মধ্যে। মারা তো যাননি, শহীদ হয়েছিলেন। যিনি আমাদের ভারত মাতার জন্য প্রাণ দেন, আমরা তাকে শহীদ বলি, তাই না? তো তিনি শহীদ হয়েছিলেন এই 64 দিন পর, অর্থাৎ 64 দিন অনশন করার পর। 64 দিন অনশন করার পর তার কাছে ওষুধ, ডাক্তারপাতি প্রচুর এসেছিল, কিন্তু একটা ওষুধ তিনি নেননি, কিচ্ছু খাননি। ছাত্রদের আন্দোলনটা যদি আমাদের ভালোভাবে বুঝতে হয়, তোমরা কিন্তু চোখে দেখে ভালো করে বুঝতে পারো। আচ্ছা দাদা, চোখে কি করে দেখবো? আমরা কি টাইম মেশিন নিয়ে সেই যুগে চলে যাব? একেবারেই না। তোমাদের জন্য একটা সিনেমার নাম বলছি, যে সিনেমাটা তোমরা যদি একটু টাইম করে দেখে নিতে পারো না, 2 ঘন্টা কি 2.5 ঘন্টা তোমাদের ওই সিনেমাটা হবে, একটু টাইম বার করে যদি সেই সিনেমাটা দেখে নিতে পারো, তোমাদের ছাত্র আন্দোলনটা, ঠিক আছে, খুব ভালোভাবে হয়ে যাবে। সেখানে অর্ধেক ছাত্র আন্দোলন সেখানে খুব ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে। তো সেই সিনেমাটার নাম কি? সেই সিনেমাটা হচ্ছে দ্য লেজেন্ড অফ ভগৎ সিং। তোমরা অনেকেই হয়তো দেখেছো, আবার যদি নাও দেখে থাকো তাহলে সেটা দেখে নিতে পারো, ঠিক আছে। তোমাদের সেখানে কিন্তু অর্ধেক পড়া হয়ে যাবে, আর তোমরা সেখানে বুঝতে পারবে ভারতীয় সংগ্রামীরা, এই যে যাদের নাম রয়েছে ভগৎ সিং, দেব, রাজগুরু, চন্দ্রশেখর আজাদ, এনাদের নাম রয়েছে, এনারা কিভাবে দেশের জন্য প্রাণ বলিদান করে গেছে, এনাদের অবদানটা কি, তোমরা খুব ভালোভাবে সেই সিনেমাটা দেখলে খুব ভালোভাবে বুঝে যাবে। যদি আমরা চোখে দেখি, কানে শুনি, তাহলে আমাদের সেখানেই পড়া অর্ধেক হয়ে যায়। আমরা সেটাই করব। তোমাদের হাতে যদি সময় থাকে, একটু রিলসটাকে বন্ধ করে সেই সিনেমাটা অন্তত ধৈর্য ধরে 2 ঘন্টা কি 2.5 ঘন্টা সিনেমা হবে, সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবে, তাহলে খুব ভালোভাবে তোমাদের সেই পড়াটা ওখানেই কমপ্লিট হয়ে যাবে। পরবর্তীতে সেখানেও তোমরা দেখতে পাবে যে চন্দ্রশেখর আজাদ তিনি তখন প্রথম থেকেই বলতেন, আমার হাতে যতক্ষণ বন্দুক রয়েছে ততক্ষণ আমাকে কেউ মারতে পারবে না।
কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখি তারই দলের গদ্দারির জন্য, ঠিক আছে, বিশ্বাসঘাতকতার জন্য, এই বিশ্বাসঘাতকতা ইতিহাসে আমরা অনেক পড়েছি, এই বিশ্বাসঘাতকতার জন্য তিনি কিন্তু প্রাণ দিয়েছিলেন, পুলিশের গুলিতে নয়, নিজের গুলিতেই আত্মহত্যা করে তিনি প্রাণ দিয়েছিলেন, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ভারতবর্ষ, এই হচ্ছে ভারতবর্ষের ইমোশন, আর এই হচ্ছে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম। যে নারীদের মধ্যে তোমরা দেখেছো প্রীতিলতা ওয়াদ্দেদার পুলিশের কাছে ধরা পড়ার ভয়ে তিনি আত্মহত্যা করে নিয়েছিলেন, ঠিক আছে। এগুলো কিন্তু আমাদেরকে অনেকভাবে ইন্সপায়ার করে ভারত মাতার সেবা করার জন্য, তাই তো। তো এই অধ্যায় থেকে তোমরা যা যা শুনছো, যা যা দেখতে পাচ্ছ, সমস্তটাই মাথার মধ্যে গেঁথে নাও। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যাদের নাম অনস্বীকার, যাদের নাম কোনোভাবে অস্বীকার করা যায় না, যাদের নাম একেবারে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে ইতিহাসের পাতাতে, তাদের আমরা পড়ছি। অধ্যায়টা কোনোভাবেই ভাই মিস করো না, কারণ এই অধ্যায়টা আমাদের মূল লক্ষ্য এটা নয় যে এই অধ্যায় থেকে কটা প্রশ্ন আসবে আর এই অধ্যায় থেকে কটা প্রশ্ন আসবে না। আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে আমরা স্বাধীনতার আগে কোন কোন স্বাধীনতা সংগ্রামী আমাদের জন্য কি কি করেছিল, তাদের তাদের নাম, তারা তাদের কাজকর্ম, ক্রিয়াকলাপ, এই সমস্ত জানতে আমরা এগুলোকে ভালো করে পড়বো। এই অধ্যায়টাকে বিশেষ করে এই অধ্যায়টাকে আমরা খুব ভালোভাবে পড়বো, তাই তো। এই অধ্যায়টাকে কোনোভাবে মিস করো না, কারণ এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, পরবর্তীতেও খুব কাজে লাগবে। ভারত ছাড়ো আন্দোলন করছি, আইন অমান্য আন্দোলন করছি, এবং গান্ধীজির নাম আমরা পাবো না সেটা তো হতে পারে না। চৌরি চৌরার ঘটনা দেখতে পেরেছি, পুলিশেরও তো দোষ কম ছিল না, পুলিশও বিভিন্ন জনগণকে মারতো, হত্যা করতো, গুলি চালাতো। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড আমরা শুনেছি, ঠিক আছে, জালিয়ানওয়ালাবাগের হাজার হাজার মানুষ সেখানে প্রাণ দিয়েছিল, পেছন থেকে কায়ারের মতো সেখানে গুলি চালানো হয়েছিল ব্রিটিশদের তরফ থেকে। আর তার পরবর্তীতে কি হলো, যখন চৌরি চৌরা জ্বালিয়ে দেওয়া হলো, পুলিশ মারা গেল, 20-25 জন পুলিশ যখন মারা গেল, তখন গান্ধীজি বলছে না, সেটা তো ভুল ছিল, সেটা আমাদের কোনোভাবেই সাপোর্ট করার বিষয় নয়, সেটা আমরা করব না, কারোর প্রাণ দিতে যাওয়া যায় না। কিন্তু ভারতবর্ষের যখন মানুষের প্রাণ যাচ্ছে, সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে, তখন গান্ধীজি কি বলছে, সেটা তো হতেই পারে, এরকম একটা বিষয়। নেতাজি কি বলছে, ওরা মারলে আমরাও মারবো, ঠিক আছে। আর গান্ধীজি কি বলছে, আমাদের এক গালে কেউ চর মারলে আমরা এক গাল পেতে দেবো, মানে ওরা যদি আমাদেরকে মারে তাহলে আমরা মারবো না, আমরা আবার মরে যাব, এরকম একটা বিষয়। অহিংসার সঙ্গে যুক্ত থাকাটা অনেকটাই অপরাধমূলক কাজ, কিন্তু যদি ভারতের দেশের সমস্ত মানুষদেরকে অকারণে মারা হয়, যেমন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড আমরা দেখেছি, ঠিক আছে, কায়ারের মতো সেখানে গুলি চালানো হয়েছিল, সেইগুলো যদি করা হয় এবং তার প্রতিশোধ যদি না নেওয়া হয়, কোনোদিনই ভালো দেখাবে না। গান্ধীজি সবসময় কি মনে করতেন, রাজনৈতিক বিষয়। আর নেতাজি কিন্তু রাজনৈতিক বিষয় একেবারেই মনে করতেন না, তিনি চাইতেন ভারতবর্ষ যাতে স্বাধীন হয়, ভারতবর্ষ যাতে একেবারে স্বাধীন হয়ে যায়, ঠিক আছে। তিনি কোনো রাজনৈতিক বিষয়ে ছিলেন না, বিষয়ে জানতেন না। হ্যাঁ, তিনি কংগ্রেসে ছিলেন, কিন্তু কংগ্রেসের সভাপতিত্ব পদ তিনি ছেড়েও দেন। এই হচ্ছে তোমাদের এই অধ্যায়ের মূল স্তম্ভ। তো আরেকবার বলে দিই, মূল স্তম্ভটা একেবারে শর্ট ফর্মে, নারীদের মধ্যে যারা যারা অবদান রেখেছিল, নারীরা বিভিন্ন সংবাদপত্র প্রেরণ করা থেকে শুরু করে একেবারে অস্ত্র সরবরাহ, যেটা সব থেকে রিস্কের কাজ, সেটা পর্যন্ত করতো। বিপ্লবীদের বিভিন্ন সাহায্য করত, শেল্টার দিত যখন তাদের কেউ ছিল না, তখন একমাত্র এই সমস্ত নারীরা ছিল। অন্যদিকে ছাত্ররা কি করত, ছাত্ররা বিভিন্ন সংগঠন তৈরি করত, একজোট হতো, অনেকগুলো ছোট ছোট সংগঠন তৈরি হয়েছিল, সেই সংগঠনগুলোকে মিলিয়ে একত্রে অনেক বড় সংগঠন তৈরি করে কি করেছিল, তারা ব্রিটিশদের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন গড়ে তুলেছিল। এবং গান্ধীজি পরিচালিত যে সমস্ত আন্দোলনগুলো ছিল, টপে ছিল, সবারই টপে ভারত ছাড়ো আন্দোলন, সেই সমস্ত ভারত ছাড়ো আন্দোলনের মতো আন্দোলনগুলোতে অনেকটা ভাবে অংশগ্রহণ করেছিল, সাপোর্ট করেছিল। গান্ধীজি পরিচালিত এই সমস্ত আন্দোলনগুলো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু গান্ধীজি পরিচালিত এই আন্দোলনগুলোতে একসময় গান্ধীজি আস্তে আস্তে সাইড নিতে শুরু করে, অর্থাৎ সরে যায়। কেন সরে যায়, ওই যে অহিংসা নীতি গ্রহণ করলে চলবে না। কিন্তু ইংরেজরা যদি অহিংসা নীতি গ্রহণ করে সেটা খুব ভালো, তারা খুব ভালো কাজ করছে, কিন্তু ভারতীয়রা যদি একটু অহিংসা নীতি গ্রহণ করে, একটু যদি ব্রিটিশদেরকে একটু মারধর করে, তাহলে সেটা খারাপ হয়ে যাচ্ছে, তাহলে সেটা অহিংসা হয়ে যাচ্ছে, তাই না। তো সেই জন্য গান্ধীজি কি করতো, কিছু কিছু আন্দোলন থেকে সরে আসতো। আর এই কারণে ভগৎ সিং আর গান্ধীজির মধ্যে অনেকটাই প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছিল। তোমাদের পড়ে রইল প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন। প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন বললেই তোমরা একটা কথা ভালোভাবে মাথার মধ্যে গেঁথে নেবে, সেটা হচ্ছে নমশূদ্র আন্দোলন। আচ্ছা দাদা, নমশূদ্র কারা ছিল? দেখো, তৎকালীন সমাজে যে সমস্ত নিম্ন শ্রেণীর মানুষ ছিল, উচ্চবিত্তরা, যাদেরকে ছুতো না, যাদের ছায়া দেখতো না, যাদের ছায়াতে পা পড়লে নাকি পাপ হয়ে যায়, এরকম যাদের ধ্যান ধারণা ছিল,
যে সমস্ত খুব একবারে সমাজের নিম্ন শ্রেণীর মানুষরা ছিল, সেই সমস্ত নিম্ন শ্রেণীর মানুষদেরকে কি বলা হতো, একেবারে নমশূদ্র বলা হতো। ঠিক আছে, সেই নমশূদ্রদেরকে নিয়ে যে আন্দোলন গঠন করা হয়েছিল কার নেতৃত্বে, দলিতদের নেতা ভীমরাও আম্বেদকর। এই ভীমরাও আম্বেদকর এবং গান্ধীজির মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছিল তাদের নিয়ে। গান্ধীজির মধ্যে এবং আম্বেদকরের মধ্যে আমরা বিতর্ক খুব ভালোভাবেই জেনে গেছি এবং এটাও খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু ভীমরাও আম্বেদকর কি কি চেয়েছিল, দলিতদের যে অধিকার, অধিকার তারা কিছুই ভোগ করতো না, যেমন অর্থনৈতিক অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, ঠিক আছে, এইগুলো সাংবিধানিক অধিকার যেগুলো মানুষের, সাধারণ মানুষ যে অধিকারগুলো ভোগ করে তারাও তো সেই অধিকারগুলো প্রাপক। ঠিক আছে, তারাও তো সেই অধিকারগুলো ভোগ করার আশা রাখে, তো সেইগুলো তাদের দেওয়া হতো না। সেই অধিকারগুলো যাতে তারা পায় সেই জন্য কে লড়াই করেছিল, আমাদের ভীমরাও আম্বেদকর। সেই এই বিষয়টাই কিন্তু এই পার্টে অর্থাৎ লাস্ট পার্টে প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনে কিন্তু খুব ভালোভাবে দেওয়া রয়েছে। আমরা দেখতে পাচ্ছি গান্ধীজি কিন্তু আমরণ অনশনে বসে যান এবং আম্বেদকর যখন দেখে যে যদি বাই চান্স গান্ধীজির সেই সময় কিছু যদি হয়ে যায় তাহলে তো আমাদের ভারতের যে সমস্ত স্বাধীনতা আন্দোলনগুলো আছে সেগুলো অনেকটা পিছিয়ে পড়বে, সেই জন্য ভাই এক পা পিছিয়ে আসতে হয় আমাদের আম্বেদকরকে। ঠিক আছে, একটু এগোতে গেলে আমাদেরকে এক পা পিছিয়ে আসতেই হয় সব বিষয়ে। তো তিনিও সেই এক পা পিছিয়ে এলেন এবং তিনি গান্ধীজির সঙ্গে পুনা চুক্তিতে বাধ্য হলেন। এই পুনা চুক্তি তিনি করেছিলেন। ঠিক আছে, তো এই বিষয়টা হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা ভালোভাবে করে রাখবে, নমশূদ্র আন্দোলন একটু ভালো করে দেখে রাখো। তার পরবর্তীতে গান্ধী এবং আম্বেদকরের মধ্যে যে বিতর্ক নমশূদ্রদের নিয়ে বা দলিত বিষয়ে যে আন্দোলন হয়েছিল, বিতর্ক হয়েছিল, সেই বিতর্কটা একটু দেখে রাখো, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো এই হলো তোমাদের পুরো একটা অধ্যায়। এই অধ্যায়ের মধ্যে কিচ্ছু নেই, শুধুমাত্র এটুকু মগজের ভেতর ঢুকিয়ে নাও। এই অধ্যায়ের মধ্যে তোমাদের শুধুমাত্র রয়েছে স্বাধীনতার আগে যে সমস্ত আন্দোলনগুলো হয়েছিল সেই আন্দোলনগুলোতে নারীরা কি করেছিল, ছাত্ররা কি করেছিল এবং তার পরবর্তীতে এই সমস্ত প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনগুলো কি হয়েছিল, এটুকু জেনে রাখো। আর সবসময় মনে রাখবে প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন বা প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে এই যে দলিত, আমি ব্রাহ্মণ, তুই শূদ্র, এই যে এই ভেদাভেদ যখন চলে এলো না হিন্দু ধর্মের মধ্যে, তখন ব্রিটিশ সরকার কি করেছিল জানো, ব্রিটিশ সরকার এর ফায়দা উঠেছিল এবং তার মধ্যে থেকে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করে দিয়েছিল। এটাও কিন্তু তোমাদের এখানে রামসে ম্যাকডোনাল্ড কর্তৃক এই যে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষিত হয়েছিল। এটাও কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। তো কারোর মধ্যে যেন ভেদভাব না থাকে, সবাই একসঙ্গে চলো, এটাই কামনা করি। এই অধ্যায় থেকে তোমরা এই সমস্ত বিষয়গুলো অর্থাৎ স্বাধীনতার আগে কি সমস্ত বিষয় ছিল, কোন কোন আন্দোলনগুলো হয়েছে, ছাত্ররা নারীরা কেমন সহযোগিতা করেছে, এইগুলোই জানবে, আর তার থেকে বেশি কিছু জানবে না। ঠিক আছে, আশা করছি এই অধ্যায়টা তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই পরবর্তীতে তোমাদের 8 নম্বর অধ্যায়টা বাকি আছে, সেটাও তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।